যে প্রফেসর মুজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব, প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। মানে এই বিষয়গুলো এখন একটু যোগ করে দিচ্ছি যে এগুলো আসছে, এর আগেও তো আসছে এরকম শরিয়া কথা আইন। তারা আগেও বলেছেন, শরিয়া এই আইন। শব্দটা বা হুম, হুম। এগুলো তারা আগেও বলেছেন, এটা নতুন কোনো কথা না, নতুন এগুলো কোনো বহু কথা আগের না। কথা। এগুলো মানুষ আমলে নিচ্ছে কতটা আসলে, বা এটা আমি মানুষের। জানি না আসলে, যদি আমলে নিত তাহলে তো হয়েই যেত। নিশ্চয়ই এখনো ওই পরিমাণ মানুষ আমলে নেয় নাই, যে জন্য এখনো হয় নাই, এখনো তাদেরকে বলতে হচ্ছে। কিন্তু কত লোক আমলে নেবে এটা আসলে, বা কত লোক নিল এটা বলা খুবই কঠিন। ভোট হলে বোঝা যেত, ওনারা ভোটে দাঁড়াবেন, একটা প্রকাশ্য ভোট হবে, মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক কোটিতে কোটিতে, তাহলে বুঝতে হবে মানুষ এসব কথাকে আমলে নিচ্ছে। কিন্তু জরিপ, যদি আইআরএর জরিপটা দেখি, ওয়াশিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান। জরিপ আমি একদম বিশ্বাস করি না শারমিন, জরিপের কোনো বেল নাই। মানে জরিপ যে যেভাবে করে সে সেভাবে হয়। মানে আর আইআরআই জরিপ তো তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ। কারণ আইআরআই তো বলেছিল যে 70% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, হুম। তারপরে এক বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে, সরকারের পতন হয়েছে। আইআরআই কি আসলে ঠিক মতো জরিপ করে কিনা এটা এখন চিন্তার বিষয়। তাহলে আইআরআই এর কি উদ্দেশ্য, কি মানে এরকম জরিপ কেন? জানি না উদ্দেশ্য কি, তারা প্রায়ই জরিপ করে, এরকম ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে, হুম। বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে, আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার, কতটুকু অ্যাপ্রুভাল, এইসব করে। আমার ধারণা এগুলো দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে। এই প্রতিষ্ঠানগুলো নিজের নাম জানানোর একটা চেষ্টা থাকে যে আইআরআই জরিপ করে। হ্যাঁ, তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলার একটা ইচ্ছা থাকে এগুলোর জি। পেছনে, ওই। নানান ধরনের এজেন্ডা থাকে। তার চেয়ে বড় কথা হলো এগুলোতে বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান, হয়তো জরিপ একটা করতেই হবে, তাদেরকে বলে দিয়েছে হুম। যে বছরে একটা জরিপ করতে হবে, ফলে তারা হয়তো করতে হবে বলেই জরিপ করে, আমরা তো জানি না। আচ্ছা। মানে আমি আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা থাকতে পারে। বক্তব্যের ইম্প্যাক্ট না কি, মানে এবং তার সাথে ধরেন এনজিও গুলি জরিপ। ফান্ড আনে, হ্যাঁ। ফান্ড আনলে ফান্ডটা ইউজ করতে হয়, তো ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে, এখন জরিপ না করলে তো এই টাকা ফেরত চলে যাবে। তা আমার ধারণা হয়তো এই জন্যই তাড়াহুড়া করে একটা জরিপ করেছে, কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই। হুম। মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয়, কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরেন এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে হুম। কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই। তো ধরেন এত বছর ধরে, এত দিন ধরে আছি এখানে, একসময় তো তরুণও ছিলাম, তাই না? তরুণ বয়স থেকে এই 57 বছর হয়ে যাবে হয়তো। তো এই বয়স পর্যন্ত তো আমি আহ, একবারও জরিপে কেউ আমার কাছ থেকে জানলো না। তো আমার আপনাকে কাছে ডাকে মনে নাই। হয় যে তাহলে আপনি কার কাছে দেখেছেন জিজ্ঞেস কাউকে, করে। কাউকে ডেকেছে বলে আপনার চেনা জানা কাউকে কখনো দেখেছেন? না, আমার কারণ আমাকেও পরিচিত ডাকে নাই কাউকে আমি কখনো। রেসপন্ডেন্ট হতে শুনি নাই। এখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জরিপ করে, হুম। তারা মতামত দেয়, কিন্তু ধরেন এত বছরে আমি একবারও মতামত দিতে পারিনি। অনেকটা কিছু লোক বলে না যে জীবনও ভোট দিতে পারি নাই, হুম। ভোট দিলে ভোট গুনে নাই, ওরকম আমিও বলতে পারি জীবনও কোনো জরিপে অংশ নিতে পারি নাই। মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম, কিন্তু জরিপেরও একটা ইম্প্যাক্ট আছে কিনা। আপনি বলছেন জরিপ আপনি আমলে নেন না, কারণ হচ্ছে 53% মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে, 51% মানুষ, মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে 53% মানুষ জামাতকে পছন্দ করে, 51% মানুষ। জরিপকারীদের কি করা উচিত জানেন? জরিপকারীদের জরিপ করার পর একটা থার্ড পার্টিকে দিয়ে এই জরিপটা ভ্যালিডেট করানো উচিত। কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই, এই জরিপের স্যাম্পল সাইজ কত, কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন, কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন, কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন, কাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন, যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন, তাই না? তা এটা দিয়ে বোঝা যাবে। ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য, একরকম রেজাল্ট আসবে। ধরেন আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে, তাহলে আরেক ধরনের আসবে। তো এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন, কতটুকু এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই জিনিসগুলো আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো। তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না, ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই। আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা, তুমি তো কিছু বুঝো না। যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই, কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে হুম। আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থাও থাকা দরকার। জি। বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয়। আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি, আপনাদের মন্তব্য জানতে চাই সবসময়। যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে, আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না। তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে
ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে জামাত 26%, বিএনপি 30%, কিন্তু জামাত যাদের সাথে জোট করবে, ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তারাও 4%। তার মানে 30-30 হয়ে গেল আর কি জোটবদ্ধ হওয়া অবস্থায়। মানে এটি কি ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা? না, ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে যায় না। ভোটাররা এই 15 দিন পরে জরিপের কথা ভুলে যাবে, এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না। কে জিতবে কে জিতবে না এটা ভোটাররা বাজার থেকে, দোকান থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে, নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে। ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট পড়ে তারা প্রভাবিত হয়। তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে। এর অনেকগুলি কারণ আছে। একটি কারণ হচ্ছে এনজিও গুলি সারা বছর নানান ধরনের গোল টেবিল, নানান ধরনের অনুষ্ঠান এইগুলিতে পত্রিকার পেছনে খরচ করে, এবং পত্রিকাগুলোও তাদেরকে দাওয়াত দেয়। আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান, অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে এনজিও গুলির সাথে পত্রিকার। তারপর হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরোনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন। কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না, এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না, এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে। এবং এই পত্রিকা অফিসে প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন। ফলে পলিটিক্যাল এক ধরনের আত্মীয়তা আছে। তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশিফল কেন ছাপে, জানে এটা মিথ্যা, তারপরে ছাপে কারণ মানুষ পড়ে। পত্রিকাগুলি আপনি দেখবেন যে নানান ধরনের আহ, বিষয়কে হাইলাইট করে, ফ্যাশনে, রান্নায়, এবং অদ্ভুত অদ্ভুত রান্না দেখবেন, সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে, ওই রান্নাটা দারুণ হয়েছে। পত্রিকার সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না, খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো। তো এগুলা ছাপে কারণ এগুলা মানুষ দেখে। হ্যাঁ, এবং এগুলা দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে, একটু ব্যস্ত থাকে। গৃহিণীরা এটা রান্না করে তার বাড়ির সবাইকে খাইয়ে দেন জোরপূর্বক, কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে। সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে, উফ যা দারুণ, একটু হাওয়া খেয়ে এলাম, আসলে বাইরে গিয়েছিল বমি করতে। এরকম অনেক খাবার হয়, বুঝছেন? আপনার মনে আছে হুমায়ুন আহমেদের একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাশ রান্না করেছিল আমরা যখন ছোটবেলায়? হ্যাঁ, এবং এই গুলাশ খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল কারণ সে গুলাশ রাখছে। হ্যাঁ, পরে আমরা জেনেছি যে গুলাশ জিনিসটা আসলে মাংসের ঝোল এক ধরনের, মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস। কারণ পরে আমি গুলাশ খেয়েছি। তো এরকম আর কি গুলাশ জাতীয় জিনিসপত্র নাটকে বলেন এরকম থাকে। মানে এই পত্রিকাগুলো জরিপগুলো সেই অনেকটা আনন্দে হাঙ্গেরিয়ান জরিপগুলি গুলাশ। ছাপে। এগুলো এক ধরনের গুলাশ, আচ্ছা, হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান গুলাশ গুলাশ। মানে এটা হ্যাঁ, পত্রিকা, এবং আমি কেন, এনজিও বা হ্যাঁ, মানে জরিপকারীদের আগ্রহ থাকতে পারে, ভোটের বা ভোটারদের উপর খুব বেশি ইম্প্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি কেন কেন হাঙ্গেরি, পোল্যান্ড এগুলার কথা বলছি এটার পেছনে একটা কারণ আছে। এই গুলাশ হাঙ্গেরি, পোল্যান্ড এসব জায়গা থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, এবারে একটু জরিপ থেকে আসি, একটু আদালতের দিকে তাকাই যে উম, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায়, প্লট নিয়ে তিনি এটা খুবই হাস্যকর। শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন, প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে। এটির সাক্ষী হিসেবে দুজন আছেন, তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই। কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন, রায়ও দিয়েছেন 2 বছরের শাস্তি। হাস্যকর বলে ফেললেন আপনি, একটু ব্যাখ্যা শুনি। না, মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লেগেছে, রায় না। রায় ঠিক আছে, আদালত যে কোনো রায় দিতে পারে। হ্যাঁ, রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু অভিযোগটা খুব হাস্যকর। কেননা আপনি চিন্তা করেন এইরকম মানে প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি। মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযোগটা বেশ হাস্যকর। আর হচ্ছে কাউকে কিরকম চাপ দিয়ে নেওয়ার কোনো দরকার আছে? যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি, উনি সরাসরি কোথাও ফোন করলেই তো কাজ হয়ে যাইতো। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কমন সেন্সে অভিযোগটা খুবই জি, অদ্ভুত। কিন্তু আপনি যেটি মানে বললেন যে রায় তো দিতেই পারেন, অভিযোগ তো আমার তো মনে হয় অভিযোগ যে কেউ করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে দিতে না, পারেন, অভিযোগ তো কিন্তু করতেই রায় পারেন। হ্যাঁ, রায় ও চলে না, আসতে পারে তার প্রেক্ষিতে এরকম। হ্যাঁ, আসতে পারে। বিচারক তার রায় তার তার মতামত অনুযায়ী, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন। বিচারক যদি কনভিন্সড হন
ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার সবার কাছে করার জন্য। হাস্যকর মনে হচ্ছে কিন্তু রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে, নিশ্চয়ই তার বিচারের সে দক্ষতা আছে বলেই করেছে। ফলে বিচারক যে রায় দিবেন আমাদেরকে সে রায় মেনে নিতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে অ্যাপিল করবেন, কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না। জি। আরেকটি আদালতের আরেকটি রিট নিয়েও একটু কথা বলি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে। আইনজীবী গেছেন, আইনজীবী মহসিন রশিদ। তিনি এই প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। মানে এরকম কি ভাবার সুযোগ ছিল? মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেই প্রশ্নটিতে করা তো একটু হাস্যকর, কিন্তু বাস্তবতা কি এরকম যে মোহসেন আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ, এরকম কি কোনো অবকাশও ছিল কিনা বা বাস্তবতাও আছে কিনা এই রিট করার না, উদ্দেশ্য কি? মোহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আমি জানি না। মোহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন। ওনাকে আমি ছোটবেলায় চিনতাম, একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন। এখনো রোটারি করেন কিনা আমি জানি না। ওই সময় আমি রোটারি ক্লাব করতাম। আমি 11 বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আর 18 থেকে প্রায় 32 বছর পর্যন্ত। কেননা আমার যখন বয়স 30 তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাবের। ফলে আমার 31 বছর হলো, এবং পদে থাকলে আরো 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। তা আমি 32 বছর পর্যন্ত প্রায় রোটারি ক্লাবে ছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার ওই 31 ইয়ারই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি। আমি রোটারি ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিস্ট্রিক্ট লিডার ছিলাম, মানে সারা বাংলাদেশের। তো ওনাকে আমি চিনতাম আর কি, ভালোভাবে চিনতাম, ঘনিষ্ঠভাবে। তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন যে রিটটার উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে। ফলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন। কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন, মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ, এই সরকার বৈধ, মানে এই সরকারকে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন। তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন। আর এই সরকারের বৈধতা নিয়ে তো আর কেউ সেইভাবে প্রশ্ন করছে না, দু একজন ছাড়া। শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে, আইনজীবী, টিভিতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে এই সরকার অবৈধ হয়ে যাবে। এটা হতে পারে যে শিশির মনির ভুল, এটা উনি প্রমাণ করলেন আর কি। আচ্ছা, মানে না, বিভিন্ন টক শোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যেটা ভুল এটার জন্যই হয়তো এটা গেছে। আপনি একটু তো আমি অন্য জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন, কিন্তু প্রায় আমি তার রিল দেখি, ফেসবুকে তাকে দেখতে পাই। উনি চিৎকার চেঁচামেচি করছেন, ওনার বিরুদ্ধেও কেউ চিৎকার চেঁচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও। মাঝে মাঝে উনি বেশ ব্লেটেন্ট, মানে বেশ আহ, বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তার ব্যক্তিগত মতামত জোরালো ভাবে বলে ফেলেন। যুক্তি কম থাকে, কোচ আবেগ বেশি শিশির থাকে। মনির কথা বলছেন? না না, মহসিন। মহসিন রশিদের আচ্ছা কথা আচ্ছা। বলছি। জি জি। জি, স্পষ্ট। ওনার চেম্বারও আমি গিয়েছি, আমার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল। ওইটা এখন আছে কিনা আমি জানি না, সেখানে আমি গিয়েছি। আচ্ছা। একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন, উনি সেই কমিটির চিফ ছিলেন। তার সঙ্গে আমার বেশ ঘটনা ঘটেছিল। উনি তখন আমি ছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার। উনি সেই কমিটিকে উড়িয়ে দিয়ে নিজে নিজের একটা কমিটি বানিয়েছিলেন এবং ইমরান খানের সাথে তাদেরকে রেখেছিলেন। তা আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্পোর্টস এর কমিটি থাকার দরকার কি। মানে আপনার বেশ ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আরেকটা মানে প্রসঙ্গে একটু যাই। ওনারা প্রায় নিজেদের বেলায় এরকম নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, অন্যের বেলায় স্বৈরতন্ত্র গণতন্ত্র আবিষ্কার করে আর কি। আরেকটা বিষয় একটু যাই, বিষয়টা একটু সেনসিটিভ যে অনেকে চান্স পেয়ে বলে দিলাম আমি এখন, আসলে বুঝলেন, হ্যাঁ। এটা বহু বছর আগের চিন্তা, কিন্তু আমি তখন ঠিক করে রেখেছিলাম কোনোদিন বলার সুযোগ পেলে বলে দিব। আচ্ছা, আচ্ছা, সুযোগ পেয়ে বলে দিলেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বিষয়টা খুব সেনসিটিভ এই বিষয়টি বেশ স্পর্শকাতর, কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। এইরকম না ভাবে এটা, বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা, সাথে সাথে আপনার কাছে আপনি চিকিৎসক হিসেবে অবশ্য চিকিৎসকরা ব্রিফ করছেন সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগত তো যোগ্যতা আছে, মানে সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না।
মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, হুম আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেইনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেইনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। হুম এটা না, একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নেবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয় যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। হুম লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। আহ, কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে, কিন্তু হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোমেট্রিয়াল নোড বলে। সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। হুম এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভই হয় কি, নাই। মানে ওভাবে বেঁচে থেকে কি আসলে? না, ওনার বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, হুম এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে, রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে, মানে আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দিই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই। ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এ, এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। জি, মানে ডাক্তার, আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন সাধারণ মানুষ তো ওইভাবে বোঝে না, কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব কোনটি সত্যি। আপনার কাছে একটু, লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে, মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান, কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না, বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি, আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে। সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ। ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে অলমোস্ট, ভর্তি থাকে 3,500-4,000 রোগী। এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয়। ওইখানে ওইখানে মৃত্যু হার দেখবেন আপনি, দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল, ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনেছিলাম পরে যখন ওখানে আওয়ামী গেলে লীগ আপনি আমলে বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেওয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভার কেয়ার, তখন আসলে না, অনেকেই মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, এই সিদ্ধান্ত। জন্যই তিনি এটা না প্রেফার না, করছেন। এটা না না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরও যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি? মেডিকেল কলেজটা ময়লা,
মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এইবার আসেন, ওটা একটু আপনি বলেন, যে হ্যাঁ। প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডনকে আপনার মনে হয় এরকম একটা দেশ ইউকে যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। হুম, আর আরেকটি বিষয় হচ্ছে, ওইখানে কি আছে যেটা আমাদের হুম, দেশে নাই? প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় হুম, ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের আহ, একটা আরেকটি বিষয় হচ্ছে, তাদের ওইখানে আহ, নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়, আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর, নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। হুম। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো, আচ্ছা, হাসপাতালগুলো? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা, সেটা অনেক বেশি। কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। হুম, নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নার্সরা বহু কিছু করেন যেটা হুম। ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন। এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে, ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। তো সেই হিসেবে ওনারা কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ, মহড়া হয়েছে। তো এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই, এটা সরকার ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য SSF নিয়োগ করা হয়ে থাকে, তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চলৎ শক্তিতে ছিলেন, উনি যখন এই সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন, তো এই সময়টাতে কেন তাকে এসএসএফ দিল না? তাই না? তখন তো উনি মুভ করছিলেন, আর এখন তো উনি হাসপাতালে। তো মুভিং অবস্থায় কেন এসএসএফ দিল না এটা তো জানি না। জি, মানে এটি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটি মানে জানবার। এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিচ্ছে আমরা। এসএসএফ আসলে একটা সম্মানের মতোই আমার কাছে মনে হলো হয়তো। কারণ তা না হলে তাহলে একজন এটি আবার ব্যক্তি বলে যিনি দেওয়া কেন আইসিইউতে যে আছেন, পরিবারের কেউ পাবে না, মানে সম্মানটা শুধু তার, অন্য এবং এটা কারোর একটা না? মজার ব্যাপার কিন্তু আইসিইউতে তার উনি একলা নেই। আইসিইউতে, আইসিইউ এমন একটা জায়গা, আইসিইউতে আরো পেশেন্ট হুম, থাকে, ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনি যদি এসএসএফ দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন এসএসএফ এর প্রতিরক্ষা পাচ্ছে। হুম।
আচ্ছা। মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না, এটি আবার বিশেষভাবে বলে দেওয়া, যেখানে অন্য এটা আমি সদস্য। জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি আসলে এটা ফলো করি না, কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে। যিনি চলৎশক্তিহীন, যিনি এখন ভেন্টিলেটরে আছেন, হুম, যিনি লাইফ সাপোর্টে আছেন, যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তার জন্য শুধু হাসপাতালে এসএসএফ থাকার জরুরি মানে জরুরত কতটুকু, হুম। কতটুকু এটা প্রয়োজন, এটা তারা বলতে পারবেন। জি, সেটাই, সেটাই আসলে বুঝবার চেষ্টা, সেটাই বুঝে উঠতে পারছি না বা কারো কাছে যারা বিশ্লেষণ হ্যাঁ, করেন। কারণ তিনি যখন মুভ করলেন তখন হ্যাঁ, তো এসএসএফ দিল না ছিল তাকে, না। তিনি জি, যে এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে। জি। এই মানে পরিবারের কারো সাথে না, এটা নিয়েই একটু প্রশ্ন, একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা যেটি নিয়ে অনেক আলোচনা হলো, এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল, বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, কোথা থেকে নিয়ন্ত্রণাধীন, কেন এটার স্পর্শকাতর? অনেক ব্যাখ্যা দিয়েছি, আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে হ্যাঁ। কেন একক নিয়ন্ত্রণাধীন থাকে না, তো এটা আর আমি বলতে চাই না। না, খুব সংক্ষেপে মূল যদি বিষয় সামারি হচ্ছে করে যে, বলেন, কারণ সময়টা অনেক গড়িয়েছে, আমি অনেক আলোচনা সামারি করে হয়েছে। বলেছি হ্যাঁ। এই পর্যন্ত, মনে হয় 5টা টক শোতে আমি বলেছি একই কথা। তো এই জন্য না বলি, শুধু এতটুকু বলি যে কোন দলেরই এইরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না। পরিবার তো দেশে রাষ্ট্রের সবচেয়ে আসেনি। গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে মাইনাস করে দিবেন? এটা সম্ভব? হুম। এই 2 দিন আগে আপনি একজনকে দিলেন, উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিদের একজন, এবং উনি সিদ্ধান্ত গ্রহণের অবস্থা নাই, জীবিত তো আছে। হুম। হুম। তো জীবদ্দশায় যাকে আপনি এই সম্মানটা দিলেন, তাহলে তার পরিবার বাদ নাকি? এটা কেমনে হয়? কিন্তু পরিবার তো আসছেন না, বা আসতে পারছেন আসছে না। তো। হ্যাঁ, ওনার পুত্রবধূ আসছে, পরিবার তো আসছে তো। আরেক পুত্রবধূ তো মাথার কাছেই আছে, তাদেরকে পরিবার বলবেন না? জি। এই মানে এই -4 বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস আমাদের সচিব। বাংলাদেশের মানুষ না, ওই যে রাশিফল বিশ্বাস করে, হ্যাঁ। অনেক গুজব বিশ্বাস করে। কিছু বললেই বাংলাদেশের মানুষ এটা নিয়ে ফেলে। আপনি তাদেরকে সত্যি কথা বলবেন, 50 বার জিজ্ঞেস করবে কিন্তু এটা সত্যি স্পষ্ট কিনা। না থাকলে তো গুজবের বুঝছেন? জায়গা তৈরি হবেই। মানে আমি এইজন্য আরেকটু আপনাকেও জিজ্ঞাসা করি। কারণ স্পষ্ট তো আসলে হয় না। তারেক রহমানই বলে দিচ্ছেন সবকিছু বলা যাচ্ছে না, স্পর্শকাতর। তার পাসপোর্ট আছে কি নাই, না না, তার উনি বলেন পাসপোর্ট নাই আছে মানে কি কি নাই, আমার এটা গুজব বলতে সরকার হইব? জানে না, শোনেন, বিএনপির লোকজনও শোনেন, স্পষ্ট আমি করেন নাই। আপনাকে একটা স্পর্শকাতর প্রশ্ন করলাম, ধরেন আপনি বললেন এটা আমি বলবো না, এই জন্য আমি বাইরে গিয়ে আপনার নামে গুজব ছড়াই দিব? বলেন। না, গুজব না। তখন ধরেন পর্যালোচনা করতে, করতে এমন অনেক কিছু চলে আসে যার কোনো না, ভিত্তিই নাই। পর্যালোচনা এক জিনিস, আমি আর আপনি পর্যালোচনা করছি, এখনো পর্যন্ত একটা গুজব দেই নাই। হুম। কিন্তু এখন যদি গুজব দিয়ে ফেলি, সেটা কি ঠিক হবে? তা তো উনি বেশ। বলছে স্পষ্টকাতর, আমি শুনবো স্পষ্টকাতর, ওয়েট করব যে কবে উনি এটা বলবে। কিন্তু আমি বাইরে হয়ে গিয়ে নানান কিছু বলে টলে একটা মানে একটা ছাড়া দিব বাজারে, -4 মাইনাস, এই জন্য আমি তো আপনাকে বললাম -4 কেন, বলতে তো হবে -8 তাইলে। হ্যাঁ, মাইনাস হয়তো আরো অনেক, অনেক মাইনাসের সংখ্যাটা আরো অনেক। এবং হ্যাঁ, যার পরিবারের সদস্য বেশি তার পরিবারের মাইনাস বেশি। প্রেস সচিব বলছেন যে যারা আসলে এটা বলবেন, আপনিও কি তা এরকম মনে করেন কিনা? আপনি যেহেতু মাইনাসের তত্ত্বেই বিশ্বাস করছেন না। প্রেস সচিব না, বলছেন যারা আসলে। মাইনাসের তত্ত্ব ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। কেউ যদি মাইনাস করার কথা চিন্তা করে তাহলে খুবই বোকামি হবে। হুম, মানে কেন বোকামি হবে? এই যে আপনি দিয়ে ফেলছেন, বলে ফেলছেন উনি পৃথিবী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে বলবেন ওনার পরিবার মাইনাস হবে, কেমনে বলবেন? এটা তো মানে এটা কি বললে আর মুখে বলবে যে আসলে পরিবারকে মাইনাস করে দিলাম, এরকম কি কেউ বলবে? তো আপনি আপনি যে শুনে আসছেন, কোত্থেকে শুনছেন? বলছে দেখে শুনছেন না? একটু আগে বললেন না মহিউদ্দিন সাহেব বলছে? একটু আগে বললেন না হ্যাঁ, মহিউদ্দিন হ্যাঁ, সাহেব বলছে, আপনি হ্যাঁ। বিশ্বাস করছেন? না, তো বিশ্বাস করেন না। এটা এইভাবেই একটা, বলবে। এটা একটা তত্ত্ব, মানে তিনি ছাড়াও অনেকেই হ্যাঁ, বলছেন। এইরকম তত্ত্ব দিবে, তো দিলে সেটা ভুল হবে। আচ্ছা, আপনি বলছেন এরকম এটা তত্ত্ব ভুল দিলে হবে। সেটা ঠিক হবে যারা না। এটা বলছেন তারা স্বৈরাচারের দোসর বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনার এটাতে কি কারা মত? বলছেন? মানে এই যে যারা -4 বলছেন তারা স্বৈরাচারের দোসর। এই দেখেন, আমি -4 কে অস্বীকার করছি, তাহলে আমি এখন আর আপনি দোষর দোসর না। না, হ্যাঁ। কিন্তু ওনাকে গিয়ে জিজ্ঞেস করলে উনি বলবে আমি সফট আওয়ামী লীগ, বলে ফেলবে। ওনাদের এইগুলার কথাবার্তার কোনো ঠিক নাই। হুম। বুঝছেন, ওনাদের কোনো কাউকে এখন মানে যুক্তি দিয়ে পরাভূত করতে না পারলেই বলে যারা এটা বলবেন তারা দোষর। ওনাদের একটা বরং একটা এই একটা জুলাই সনদের মতো একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা উচিত, কি বলিলে কি হয়। হুম। ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন, কি বলিলে সফট হবেন, কি বলিলে হার্ড হবেন, কি বলিলে ধরা খাবেন। একটা ম্যানুয়াল থাকলে ভালো হতো। জি। অবশ্য মানে ম্যানুয়াল আসলেই দরকার মনে হয়। গুলশান থানার ওসি দেখছিলাম, একটা রিপোর্ট দেখছিলাম, টেলিভিশন রিপোর্ট, যে একজন ব্যারিস্টার আহসান হাবিব সম্ভবত তার নাম, তার বাসায় গেছেন তাকে স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার করতে। তার বিরুদ্ধে কোনো মামলাও নাই। মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা? এটা আমি জানি না। মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে আহ মানে
এক ধরনের, আমি বলবো যে অবান্তর। কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা করতে হবে, এটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না। তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে, কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই। পুলিশ কিন্তু সন্দেহবশত আপনাকে আটক করতে পারে, এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে। এমনকি যে সাইবার ল আছে না, সেখানেও সন্দেহবশত সে আপনার আটক করে নিয়ে যেতে পারে, আপনার ডিভাইস সিজ করতে পারে। এগুলো কিন্তু ছিল আওয়ামী লীগের সময়, যেটা নিয়ে আমরা অনেক তর্ক করেছি সেই সময়, বলেছি যে এগুলো অন্যায়, এগুলো খারাপ আইন। তো সেই রকম এই ডিটেনশনের ল কিন্তু আমাদের এখানে আছে। এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতাও আছে। আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, একটা ব্যাপার ছিল। এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে আহ, আটক হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে, এটা নিয়ে তারা কাজ করছিলেন। তো এই বিষয়গুলি তিনি বলেছিলেন। তো পরে আবার এটার একটু ব্যত্যয় হয়েছে বলে পত্রিকাতে আবার এটাও এসেছে যে উনি তো বলেছিলেন 24 ঘন্টা, তাহলে কেন বেশি হইলো, কেন 48 ঘন্টা হইলো, এরকম কথাবার্তা এসেছে। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে। এটা একটা খারাপ আহ, বিষয়, এটা ঠিক না আর কি। কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে, অনেককে ধরে মানে চেনা চেনা লাগলো, মনে হলো অপরাধী, ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী। তো পুলিশকে এই জায়গাগুলো দিয়ে রেখেছে। তো পুলিশের ডিসক্রিশনারি পাওয়ার কিছু আছে, এই ডিসক্রিশনারি পাওয়ারটাকে খারাপ ভাবে ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয়, আইন বিতর্কিত হয়, পুলিশ নিজে বিতর্কিত হয়। জি, এটা তো তাই আসলে এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি। যে এটা তো আসলে এই চলেই কাজগুলি আসছে বন্ধ যে করা খুবই জরুরি। সন্দেহজনক গ্রেপ্তারের বিষয়টি তো মানে অনেক আগেরই বিষয়। মানে আমি আসলে এই অবান্তর প্রশ্নটি এই কারণেই করছিলাম যে আমরা অপরাধের নাম জানি না, পেনাল কোডে অনেক তো অপরাধের নাম আছে, চুরি, হত্যা, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি। এখন নতুন একটা নাম আসে আর কি, মানে এই যেই অপরাধে গ্রেপ্তার করা হয় তার হ্যাঁ, কিন্তু স্বৈরাচার এটা এটাকে যুক্ত করার সময় এসেছে কি না এটা বলতে পারবে আইন মন্ত্রণালয়। কিন্তু আমি তো বলবো না যে এটা যুক্ত করার সময় এসেছে, কারণ এই ট্যাগিং জিনিসটাই তো ঠিক না। এটা যুক্ত করার সময় আসবে কেন? বরং আমাদের পেনাল কোডকে আধুনিকীকরণ করার অনেক সময় এসেছে। এটা আধুনিক করাও দরকার। বহু বছর আগের পেনাল কোড, সেখানে অনেক কিছু আছে যেটা একটার সাথে আরেকটা মিলে না। জি। মানে শেষের দিকে একটু এই প্রশ্নটা করি। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডর প্রতিবেদন, নতুন যে স্বাধীন কমিশন গঠিত হয়েছে তারা প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে ভারতীয়দের কাজ এটি, এবং এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা, তাপস নানক, মির্জা আজম, তাদের কথা বলা হচ্ছে, তাদের সরাসরি সম্পৃক্ততা। আপনি মনে হয় খানিকটা দেখেছেন বা শুনেছেনও। আপনার আসলে কি মনে হয় বর্তমান আইজি সহ অনেকেই আসলে দায়িত্ব অবহেলার কারণে ফেঁসে যাচ্ছেন, আর আইজিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে তাকে সরার জন্য বা সরানোর জন্য। আপনার কাছে আসলে এই প্রতিবেদন সম্পর্কে আপনার একটা ছোট মন্তব্য জানতে চাই। যারা প্রতিবেদন দিয়েছে নিশ্চয়ই তাদের কাছে সেরকম প্রমাণ রয়েছে। শুধু মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তো এটা বলা যাবে না, প্রমাণ লাগবে। তো নিশ্চিত প্রমাণ ছাড়া তারা এতগুলি নাম যুক্ত করেন নাই। তাই এই প্রতিবেদন যারা দিয়েছেন তাদের কাছে কি প্রমাণ আছে সেটা তো সরকারকে জিজ্ঞেস করতে হবে, এবং সরকারকে সেটা তদন্ত করে দেখতে হবে। এই প্রতিবেদন তো তদন্ত প্রতিবেদন না, এই প্রতিবেদন আসলে কি আমি জানি না। কারণ যদি তদন্ত হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনের ভিত্তিতেই মামলা হয়ে যাওয়ার কথা। তো যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সাক্ষী প্রমাণ সব আছে। তো সেই সাক্ষ্য প্রমাণ কি সেটা তো আসলে জানতে হবে, না জেনে কি করে বলবো। কিন্তু এমন কয়েকজনের নাম আছে যেটা আমার কাছে বেশ অবাক লেগেছে, কারণ একজনের মেয়ের জামাই মারা গিয়েছেন এই বিদ্রোহের সময় বা এই তৎকালীন এই আইজির কথা বলছেন। এই এই দুর্ঘটনার সময়। এই শব্দটা তো কি হবে, হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সময়। তো এই হত্যাকাণ্ডের সময় তার মেয়ের জামাই মারা গিয়েছেন, কিন্তু তার নাম আছে। তো এটা আমার কাছে একটু অবাক লেগেছে, নিজের মেয়ের জামাইকে কেউ কি এটা করবে কিনা আর কি। তো এরকম অনেক প্রশ্ন উঠতে পারে। এত নাম যেখানে জড়িত, এত এত লোক, সেটাও একটা নিশ্চয়ই প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিশ্চয়ই আছে, তা না হলে এটা বলবে কেন? তো আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি সাক্ষ্য মানে প্রমাণ আগেও তো রয়েছে। তদন্ত কমিটি মানে তদন্ত হয়েছে, তখনও সাক্ষ্য প্রমাণ, মামলাও হচ্ছে, মামলার একটা পর্যায়ে চলেও আসছে, অনেকের মৃত্যুদণ্ডও হয়েছে। আবার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও তদন্ত কমিটির প্রধান ছিলেন, সেনাবাহিনীর, তিনিও তদন্ত কমিটি করেছেন। মানে সবগুলোই তো আসলে তদন্ত। আপনি দেখেন উত্তরগুলা জানেন, তারপরে আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন। এই উনি বলবেন, উনি যেহেতু আগে তদন্ত করেছিলেন, উনি কেন পান নাই, এরা কেন পেয়েছে। এই দুই পক্ষকে নিশ্চয়ই আদালত ডেকে পাঠাবে যদি এইটা নিয়ে সত্যি মামলা হয়। ওনাকেও সাক্ষী হইতে হবে, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো তদন্ত করেছিলেন। উনি বলবেন ওনার তদন্ত থেকে ধরা পড়লো না, এই তদন্তে ধরা পড়লো কিভাবে, এটা বলতে হবে।
জি, কিন্তু আসলে বলছেন না, এজন্য আরো প্রশ্ন যে এর ও, বাইরে কি কেউ কিছু কি আছে? কিছু বলে বাংলাদেশে? আপনি বলেন তো, আপনি কাউকে দেখেছেন কিছু বলতে? বাংলাদেশে কেউ কিছু বলে না। আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তিকে তার দায়িত্বরত অবস্থায় ভুল স্বীকার করে কোনো কিছু বলতে শুনি নাই। দায়িত্বরত অবস্থায় তারা যে কাণ্ডগুলি করেন সেটা নিয়ে কোনো বইপত্র লিখতে আমরা দেখি না। এমনকি আমরা দেখেছি মাহবুব তালুকদার একটা বই লিখেছিলেন, উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওনার মৃত্যুর পরে যেন বইটা ছাপা হয়। তার মানে উনি জীবদ্দশায় বইয়ের মধ্যে যা আছে ওইটা ছাপার সাহস করেন নাই। তো এইটাই তো হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। জি। এবং যাও বলেন সেটিও আবার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আসলে এইজন্যই এই প্রশ্নগুলো হয়তো সময়ের আসে। সাথে সাথে পরিবর্তিত হওয়ার অনেক কারণ থাকে। একজন ব্যক্তি যদি কিছু বলেন, এমন হতে পারে যে ধরেন 10 বছর, 12 বছর, 15 বছর আগে বলেছেন, তারপরে পৃথিবী বহু এগিয়ে গিয়েছে, তার উপলব্ধি বদল হয়েছে, তার অভিজ্ঞতা বেড়েছে, তিনি বলতে পারবেন এখন কেন তিনি এই কথাটা বলছেন, কিন্তু সেক্ষেত্রে তাকে আগের কথাটা ব্যাখ্যা করতে হবে যে তিনি কেন আগেরটা বলেছেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে কোনো কোনো ব্যক্তি হয়তো সুবিধা পাওয়ার জন্য বলেন, কোনো কোনো ব্যক্তি হয়তো ভুল করেন সব সময়, সেজন্য বারবারই ভুল করেন, আগেরটাও ভুল বলেন, পরেরটাও ভুল বলেন। সবার ভুলে যাওয়ার ব্যাপারটা আসলে বা সবার কথা বদলানোর বিষয়টা আসলে একইভাবে ঘটে না। কেউ হয়তো ভয়ে বলেন, আহ, সত্যি বললে বিপদ হবে এই জন্য অন্য কথা বলেন। এরকম বিভিন্ন কারণে মানুষ তার কথা বদলায়। স্বরাষ্ট্র কথা উপদেষ্টা বদলায় অবশ্য না কথা এমন মানুষ বদলাচ্ছেনও না, কিছুই না। তিনি মুখে একদম কলু পেটেছেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেও এই প্রসঙ্গে তিনি উত্তর, কে? স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি। বর্তমান স্বরাষ্ট্র হ্যাঁ, উপদেষ্টা, উনি তো তৎকালীন উনি তো তত্ত্বাবধায়ক সরকার। সেরকম কোনো বিষয়ের উত্তর কখনোই দেন না। উনি, আপনি দেখবেন যে প্রশ্ন করলে উনি নানান ধরনের কথাবার্তা বলেন। একবার একটা সংবাদ সম্মেলন উনি খালি জিজ্ঞেস করতে থাকলেন, আমার কথা ওকে শোনা যায়, আমার কথা শোনা যায়। অনেকক্ষণ জিজ্ঞেস করলেন, পিছনে শোনেন, এখানে শোনেন, জিজ্ঞেস করছিলেন, আমি এবং রিলে দেখেছি। এবং তিনি আবার সাংবাদিকদেরও প্রশ্ন করেন, আপনিই বলেন, আপনিই বলেন। সেটাও তিনি হ্যাঁ সেটাও হ্যাঁ, তিনি মানে উনি এটা করেন। হ্যাঁ। তো উনি আসলে, ওনার এটা একটা স্টাইল আমার সম্ভবত, বা এইভাবেই হয়তো উনি ব্যাপারটাকে হ্যান্ডেল করেন। এটা হতে পারে। উনি যখন আগেও বিডিআর এর তদন্ত করেছিলেন তখনও খুব একটা বেশি কথাবার্তা বলেন নাই। ডাক্তার আব্দুল নূর তুষার, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা হলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ শারমিন আপনাকেও, যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।